শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম জেড ইমরান হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে যদিও আমার শিডিউল ক্লাস নাই, বাট তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমি আজকে ক্লাসটা নিব। তো তোমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছো বিভিন্ন গ্রুপে যে আসলে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট করব, অ্যাসাইনমেন্টের কভার পেজ কেমন হবে, অ্যাসাইনমেন্টের তোমার কি বলে এটাকে, অ্যাসাইনমেন্ট কোন পৃষ্ঠায় লিখবা, খাতায় লিখবা না পেজে লিখবা, অনেক তোমাদের প্রশ্ন আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা আজকে প্রথমে আমি একটু বেসিক জিনিস তোমাদের দেখাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু বোঝানোর বিষয় আছে, 1 মিনিট লাগবে, মনোযোগ দিয়ে দেখো। তোমরা ইতিমধ্যে এইখানে এটা দেখতে পাচ্ছ, তোমরা দেখা যাচ্ছে এটা? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে। মনোযোগ দিয়ে দেখো। তোমরা এই ধরনের একটা গ্রিড পেয়েছো, সব গ্রুপে দেওয়া আছে, তাই না? তোমাদের অনেকের প্রশ্ন আছে যে আসলে এই যে বাংলা দেখতে পাচ্ছ, বাংলা ধরো আমি আমার সাবজেক্ট দিয়ে দেখাই, ধরো আমার সাবজেক্ট হচ্ছে এই যে অর্থনীতি, ধরো আমার সাবজেক্ট। এখানে এই সপ্তাহে তোমার অর্থনীতি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, এবং বাংলা উপরে দেখছো, বাংলা একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই যে প্রথম থেকে এখানে দেখো ডান পাশে 30 পর্যন্ত আছে, এটা মানে 30টা সপ্তাহ দেওয়া আছে। আর তোমাদের এই যে ধরো বাংলায় প্রথম অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহে দিতে হবে, এরপরে বাংলার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দিবা তৃতীয় সপ্তাহে, বাংলার তৃতীয় অ্যাসাইনমেন্ট দিবা চতুর্থ সপ্তাহে। এরকম বাংলার সব মিলিয়ে অ্যাসাইনমেন্ট হবে কতগুলা? 10টা। এবং সকল অ্যাসাইনমেন্টের মূল সংখ্যা হচ্ছে তোমার দেখছো 10 10, বাংলা 10, ইংরেজি 10, আইসিটি 4, তারপরে এই যে বিভিন্ন সাবজেক্ট, এটা টোটাল সব মিলিয়ে তোমরা 60টা অ্যাসাইনমেন্ট জমা দিবা 30 সপ্তাহে, বুঝছো? এবারে যে তোমার যে সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেমে প্রত্যেক সপ্তাহে 2টা দেওয়ার কথা থাকলেও তোমাদের গুচ্ছের কারণে হয়তোবা এই সপ্তাহে তোমার 4টা থাকতে পারে, পরের 2 সপ্তাহে তোমার থাকবে না, কিন্তু টোটাল যে সংখ্যা সেটা 60ই থাকবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা এখানে মনিটর তো দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আমি আমার একটু ইয়াতে যাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়, তাই না? যেটা আমি তোমাদের আজকে দেখাবো, তাই তো? আচ্ছা, এখানে তোমাকে আগে বলি, আমাদের যে মার্কিং যে ক্রাইটেরিয়াটা সেটা তোমাদের একটু বুঝতে হবে। আমরা এখানে তোমাদেরকে যে মার্ক করব সেটা হচ্ছে একটু ওয়েট, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখা যাচ্ছে? জি স্যার। দেখো এখানে তোমরা যদি 16 থেকে 20 পাও তাহলে তোমরা হচ্ছে অতি উত্তম, তোমরা যদি 11 থেকে 15 পাও তোমরা হচ্ছে উত্তম, তোমরা যদি 6 থেকে 10 পাও তাহলে হচ্ছে ভালো, 5 বা 5-এর কম পালে আমরা লিখবো হচ্ছে অগ্রগতি প্রয়োজন। আমরা এটার উপর ভিত্তি করে, এটাকে মার্কিং রুব্রিক্স বলে, এটার উপর ভিত্তি করে আমরা তোমাদের মার্কিং করব। এখন প্রশ্ন হচ্ছে 16 থেকে 20, 16ই হচ্ছে তোমার অতি উত্তম, 11 থেকে 15, 12 13 যাই পাও উত্তম, 6 থেকে 10 হচ্ছে ভালো, আর 5-এর কম আসলে সচরাচর পাওয়ার সুযোগই নেই এখানে, কারণ যেই প্রশ্ন 5-এর কম কেউ পাবা না, এটা মোটামুটি নিশ্চিত। বাট অতি উত্তম এবং উত্তম দুটোই জরুরি। আমি আশা করবো তোমরা একটু ভালো করে দেখবা এবং হচ্ছে শিখবা। আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস তোমাদেরকে জানানো উচিত, সেটা হচ্ছে যেহেতু তোমার এটা একটা অ্যাসাইনমেন্ট, তোমরা যেটা করবা, তোমরা A4 সাইজ যে কাগজ আছে না, এটা 1 রিম কিনে ফেলবা বাসায়, বুঝছো? একটা রিম কিনবা এবং এক পাশে লিখবা। তোমাদের পৃষ্ঠা যেমন ধরো এই যে আমাদের যে পেজ আছে না, আমাদের যে পেজ পৃষ্ঠা, সেই পৃষ্ঠার এক পাশে তোমরা লিখবা। আর কভার পেজ কেমন হবে সেটা আজকে আমরা একটা ফরম্যাট তোমাদেরকে দিব, এটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত ভাবে তোমরা এটা ব্যবহার করবে আশা করি। খুবই সুন্দর একটা ফরম্যাট যেখানে তোমরা মোটামুটি সবকিছুই আছে, এবং এটা বেশ তথ্যবহুল একটা কভার পেজ আমরা দিব আজকে, এবং সবাই এটাই তোমরা ইউজ করবে আর কি, আমি আশা করব। এটা তোমরা সব গ্রুপেই দেখতে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো হ্যাঁ বলো। স্যার A4 সাইজ বলতে যেটা কম্পিউটার দোকানে পাওয়া যায় শুধু 1 পেজের, নাকি রিম, স্যার নাকি রিম খাতা যেগুলো আমরা পরীক্ষা দিই, রিম খাতা ওগুলো ইউজ করা যাবে? না 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 না, শোনো, তুমি যে কোনো দোকানে বলবা A4 সাইজ একটা রিম, A4 সাইজ 1 রিম কাগজ দেন, মানে তোমার হচ্ছে ফটোকপির দোকান বা যে কোনো দোকানে বলবা A4 সাইজের 1 রিম কাগজ দেন। A4 সাইজ মানে সিঙ্গেল পেজ, বুঝো নাই? ফটোকপি করে যে, হ্যাঁ, ওই পেজগুলোর এক পাশে লিখবা, দুই পাশে, যেহেতু অ্যাসাইনমেন্ট ওয়ান সাইডে লিখবা, মানে 2 পৃষ্ঠা লিখবা না, বুঝো নাই? এটা কি বুঝতে পারছো আমার কথা? এই যে পৃষ্ঠা মনে করো এটা, হ্যাঁ,
এক পাশে লিখবে, এক পাশ খালি থাকবে, এক পাশ লিখবা, মানে যেন টিচারের তোমার খাতা উল্টানোর জন্য অন্য পৃষ্ঠা তাকাইতে না হয়, যেহেতু অ্যাসাইনমেন্ট। আর এখানে প্রশ্ন তো তোমরা তো দেখতেই পারতেছো যে প্রশ্নের পরিমাণে একটা, তাই না? সৃজনশীল প্রশ্ন আসলে বা তোমার যাই বলো এখানে 2-3 পৃষ্ঠার বেশি এখানে লাগবে না, বুঝছো? এই জন্য যদি তোমরা 1 পেজ দাও, 2 পেজে হয়ে গেলে আসলে অ্যাসাইনমেন্ট মনে হবে না, বুঝতে পারছো? আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মার্কিং হচ্ছে তোমার 20, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এটা বিভিন্ন কাজে আমাদেরকে তোমার হচ্ছে পরবর্তীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা তোমার হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের পাঠাইতে হবে, বুঝছো? সম্ভাবনা আছে। আর মাথায় রাখবে এটা সবাই দিবে এই জন্য যে এটার উপর বাইসেন্স আল্লাহ না করুক, যদি পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, এটার উপর অনেক কিছু নির্ভর করতে পারে, বুঝছো? এই জন্য তোমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিবা, এবং যারা এখনো অনলাইনে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না তাদেরকে জানাবা যে এটার সঙ্গে যদি সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু তারা ফিউচারে তাদের সমস্যা মানে অনেক প্রবলেমে পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকে আমি তোমার হচ্ছে আজকের যে আমার যে বিষয় সেটা নিয়ে আমরা কথা বলি। তোমরা সবাই তো মনিটর দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ সবাই? এই দেখেন, ওকে, দেখো আমাদের অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটা সেটা দেখো তোমরা। দেখো, হাওর এলাকার কৃষক সালামত সাহেবের 1 খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন ধান উৎপাদন 16-10-0, ধান উৎপাদন 16-10-0 মন হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0-10 ও 16। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। এই হচ্ছে তোমার উদ্দীপক, মানে উদ্দীপক মানে কি আমাদেরকে একটা ধারণা দিছে আর কি, যে অ্যাসাইনমেন্ট হবে এটার উপরে, বুঝছো? লিখছে হাওর এলাকার কৃষক সালামত সাহেবের 1 খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন ধান উৎপাদন যখন 16-10 ও 0 মন হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0-10 ও 16 মন। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করে। ফাইন, এবার প্রথম অধ্যায়ের এই বিষয়টা একটু দেখো। বলছে আমাদেরকে কি কি অর্জন করতে হবে, শিখন ফল। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। 3, নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ। 8 বলছে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে, বুঝছো? এটা হচ্ছে শিখন ফল, আমি যে তোমাদেরকে শেখাবো সেটা। এটা এখন তোমাদের এই জিনিসটা তোমরা সবাই মোটামুটি আমরা এটা পড়ে ফেলছি, কারণ মনে আছে এটা আসলে কি 8 নাম্বারটা, 8 নাম্বার যে পয়েন্টটা দেখছো শিখন ফল এবং বিষয়বস্তুর 8 হচ্ছে ওই যে আমরা যে তোমার 4টা অর্থ ব্যবস্থা পড়ছি, মনে আছে? ধনতান্ত্রিক, তোমার ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা তোমার নির্দেশমূলক, তারপরে হচ্ছে তোমার মিশ্র অর্থ ব্যবস্থা এবং হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। এই 4টা অর্থ ব্যবস্থার যে সাদৃশ্য বৈসাদৃশ্য পার্থক্য বৈশিষ্ট্যগুলা নিয়ে আলোচনা আগেও করা হয়েছে। 3 নাম্বার যেটা বলছে নির্বাচন জনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিহ্নিতকরণ। এটা অলরেডি তোমরা জানো, আমরা যে একটা সমস্যা পড়েছিলাম তোমরা জানো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? 3টা। কি কি? উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এবং কিভাবে উৎপাদন করবা। স্যার 3টা কিভাবে উৎপাদন করব। হ্যাঁ, এই 3টা জিনিসই তোমাদের আগে দেখানো হয়েছে। তবে নির্বাচন জনিত সমস্যার পরিপ্রেক্ষিতে যেহেতু বলছে এখানে তোমরা মূলত কি উৎপাদন করা হবে যে বিষয়টা তোমরা দেখছো, যে তুমি কি তোমার দেশে গম বেশি উৎপাদন করবা না ধান বেশি উৎপাদন করবা, সেটা দিয়ে আমরা যখন দেখাইছিলাম যে আমার দেশ যদি মনে করে যে আমার দেশ ধান উৎপাদন করবে বেশি, তাহলে আমার দেশ তোমার ধানের দিকে যাবে। আর আমার দেশ যদি গম উৎপাদন করে বেশি, তাহলে আমার দেশ গম উৎপাদন বেশি করবে। সেক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার পয়েন্টগুলো চেঞ্জ হবে। এই আর 2 নাম্বার যেটা বলছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, এটা অলরেডি তোমরা অনেকবার পড়ছো, প্রথম দিকে ছিল, আমি মিনিমাম অনেকবার দেখাইছি। এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য আজকে মোটামুটি গুরুত্ব আছে, তবে খুব বেশি না। তোমাদের মূল জিনিসটা হচ্ছে এটা, এই যে নির্দেশক মূল্যায়ন নির্দেশনা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মূল্যায়ন নির্দেশনা দেখা যাচ্ছে। জি স্যার। এই যে 5টা জিনিস আছে, বুঝছো? এই 5টা জিনিসের উপর আমরা হচ্ছে মার্কিং করব। প্রথমে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা ব্যাখ্যা, তারপর বলছে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রাঙ্কন ও ব্যাখ্যা। এটা হচ্ছে এই যে তথ্য দিছে না যে কৃষক সালামত হাওর এলাকার প্রত্যেকটা এইখানে যে নির্দেশকে যেই তোমার পয়েন্টগুলো রয়েছে 5টা জিনিস,
সেগুলো কিন্তু তোমাকে এই যে হাওর এলাকার কৃষক সালামত সাহেবের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে উত্তর লিখতে হবে, বুঝছো? এই যে উৎপাদন সমন্বয়ের ধারণা, এটা তো নরমাল প্রশ্ন। উৎপাদন সমন্বয়ের চিত্রাঙ্কন ও ব্যাখ্যা, এটাও তোমার হচ্ছে নরমাল, এখানেও খুব একটা ইয়া নাই। এই চিত্রাঙ্কন ও ব্যাখ্যা যখন দিবা তখন উদ্দীপক থেকে তোমরা এখানে যে ইয়া দেওয়া আছে, এই যে এটা তোমার এই যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তোমরা এই উদ্দীপকের এটা কি বলতো, সাউন্ড করো না কেউ, সেটার উপর ভিত্তি করে তোমরা এটা আঁকবা। কি করতেছো, সাউন্ডটা বন্ধ করো, তোমরা এইভাবে অদ্ভুত সাউন্ড করছো। দেখো পরে লিখছে উৎপাদন সমন্বয় থেকে অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ এবং সম্পদের অপূর্ণ ব্যবহার, শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সমন্বয় রেখা আর প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সমন্বয় রেখা তাৎপর্য বিশ্লেষণ করে। এখন মজার বিষয় হচ্ছে মার্কিংটা দেখো, যদি আমি তোমাকে এই যে প্রথম প্রশ্নে এটাতে যদি 4 দেই তার মানে হচ্ছে তুমি অতি উত্তম, যদি 3 দেই তুমি উত্তম, যদি 2 দেই তুমি হচ্ছে ভালো, আর 1 হচ্ছে তোমার অগ্রগতি প্রয়োজন, বুঝছো? ঠিক একইভাবে উৎপাদন সমন্বয় রেখার চিত্রাঙ্কন ও তার ব্যাখ্যা, এটাতে যদি আমি তোমাকে 4 দিই তার মানে বুঝতে হবে উৎপাদন তুমি 4 মানে হচ্ছে তুমি অতি উত্তম, আর এটা মানে হচ্ছে উৎপাদন সমন্বয় চিত্র তুমি যথার্থভাবে অঙ্কন করতে পারছো। 3 দেওয়ার অর্থ হচ্ছে চিত্র অধিকাংশ ক্ষেত্রে যথাযথভাবে অঙ্কন হয়েছে, মানে এটা হচ্ছে তোমার একটা ধারণা দিচ্ছে আর কি যে 3 কেন তোমাকে দেওয়া হলো, 4 কেন দেওয়া হয়েছে তুমি পারফেক্টলি আঁকছো, 3 কেন দেওয়া হয়েছে তুমি এটা অধিকাংশ ক্ষেত্রে যথার্থভাবে আঁকছো, আর এখানে 2 কেন দেওয়া হয়েছে আংশিক ক্ষেত্রে যথাযথভাবে আঁকছো, 1 কেন দেওয়া হয়েছে তোমার আসলে অঙ্কনটা ঠিক হয় নাই, বুঝছো? এই বিষয়টা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে দেখো তোমার 3 নম্বর সেম বিষয়টা হচ্ছে এইভাবে আমরা ইয়া করব। এখন আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের শুরুতেই অ্যাসাইনমেন্ট হচ্ছে অর্থনীতির, তা আমি আজকে এই প্রশ্নটা তোমরা আসলে কিভাবে লিখবা সেটা আমি তোমাদের ধারণা দিই। প্রথমে হচ্ছে আমি নির্দেশনাগুলো আরেকবার তোমরা দেখে নাও, এই যে 5টা নির্দেশনা দেখছো এখানে, এই নির্দেশনাটা কিন্তু এখানে আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে এই নির্দেশনাটাকে আমাদেরকে ফুলফিল করতে হবে এই উদ্দীপক দিয়ে, বুঝছো? এই তোমরা দেখতে পাচ্ছ এই যে উদ্দীপকটা দেখছো, এই উদ্দীপক দিয়ে আমাদের মেজরিটি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে উৎপাদন সমন্বয়ের ধারণার ব্যাখ্যা, এটার জন্য তোমাদের কোনো কিছু লাগবে না, এটা তোমরা জানো। আরেকটা জিনিস, তোমাদের এই যে উৎপাদন সমন্বয়ের ধারণা বা এই টাইপের প্রশ্ন তো থাকবেই প্রথমটা, তো সবাই পুরোপুরি বইয়ের মতো লিখলে আসলে কেউই তোমার হচ্ছে অতি উত্তম হতে পারবে না। আবার শোনো, হুবাহু বইয়ের মতো লিখলে নিজের যদি কোনো স্বকীয়তা বা মৌলিকতা যদি না থাকে তাহলে আসলে তোমাদেরকে অতি উত্তম বা 4 দেওয়ার অপশন আমাদের থাকবে না, কারণ একই লেখা যদি সব খাতায় থাকে তাহলে তো সবাই অতি উত্তম হবে। সুতরাং তোমাদের নিজস্বতা যেন খাতাতে প্রকাশ পায়। যেমন আমি তোমাদেরকে বলি যে উৎপাদন সমন্বয় রেখার ধারণা বলছে, এখানে কিন্তু শুধু ধারণা দিতে বলছে, মানে এখানে সংজ্ঞা দিবা বাট একটু ভিন্ন ওয়েতে তোমার হচ্ছে 5-6 লাইন লিখবা। যেমন আমি একটু ব্যাখ্যা দিই, যেমন আমরা লিখতে পারি যে প্রথমে জানতে হবে উৎপাদন সমন্বয় রেখাটা আসলে কি। আমরা জানি উৎপাদন সমন্বয় রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আবারও বলতেছি, উৎপাদন সমন্বয় রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আবার এভাবেই বলা যায়, যদি তোমরা বলো যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয় তাকে উৎপাদন সমন্বয় রেখা বলে। আবার এভাবে বলা যায় যে আমরা মানে এইটা লেখার পরে আবার একটা দুইটা লাইন লিখবো, যেমন এই রেখার সাহায্যে সীমিত সম্পদ দ্বারা কিভাবে দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয়ে উৎপাদন করা যায় তা দেখানো হয়। আবার কোন একজন অর্থনীতিবিদের সংজ্ঞাও দিবা, যেহেতু তোমার হচ্ছে এটা মার্কিং হবে 4, মানে আমি তোমাদেরকে 20 মার্কসে, তোমাদের মাথায় রাখবা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে 20, তার মানে প্রত্যেকটা এই যে 5টা সংকেত আছে তার মানে প্রত্যেকটা মার্কস হচ্ছে 4 করে। সুতরাং একটু তোমার যেন এটা গুছানো হয় এবং একটা মনীষীর সংজ্ঞা তোমরা পারলে দিবা। যেমন তোমরা বলতে পারো যে তোমার এই কি বলে অনেক সংজ্ঞা তোমার বইয়ে দেখতে পাবা, যে কোনো একটা সংজ্ঞা দিবা যেটা মোটামুটি তোমার কাছে পছন্দনীয় বলে মনে হয়, একটা মনীষীর সংজ্ঞা দিবা। সব বইয়ে একটা দুইটা সংজ্ঞা থাকবে, এইভাবে তোমরা দিবা। এই প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো তো? উৎপাদন সমন্বয় ধারণার ব্যাখ্যা নিয়ে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা আমি কি বোঝাতে চাইছি? জি স্যার। ওকে, এখন হচ্ছে 2 নাম্বার যে প্রশ্নটা বা 2 নাম্বার যে নির্দেশক দেওয়া আছে উৎপাদন সমন্বয় রেখার চিত্রাঙ্কন ও ব্যাখ্যা। দেখো এই চিত্রটা যে তোমরা আঁকবা, আমি আগে এখন তোমাদেরকে একটু এটা কিভাবে করে আমি ঠিক দাঁড়া দেখি তো, আমি এটা কিভাবে করে
নিউ শেয়ার ওকে, আমাকে দেখতে পাচ্ছ তোমরা? এই আমার বোর্ড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখো 2 নাম্বার প্রশ্ন যেটা বলছে বা সংকেত বলছে উৎপাদন সমানরেখার চিত্রাঙ্কন ও ব্যাখ্যা। যেহেতু তোমার উদ্দীপকে দেওয়া আছে হাওর এলাকার কৃষক সালামত সাহেবের 1 খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুষ্ঠিত হয়েছে। আমি আবারও বলি, আমরা জানি উৎপাদন সমাননা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তোমাদেরকে বলা হয়েছে 2 নাম্বার প্রশ্নে উৎপাদন সমানরেখার চিত্রাঙ্কন ও ব্যাখ্যা, চিত্র আঁকবা এবং ব্যাখ্যা দিবা। কিন্তু যেহেতু এখানে উদ্দীপক দেওয়া আছে কি হাওর এলাকার কৃষক সালামত সাহেব, সুতরাং আমাদেরকে এটাকে টার্গেট করে আমাকে তোমার হচ্ছে চিত্রটা আঁকতে হবে। দেখো তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা উৎপাদন সমানরেখা, তাই তো? ওকে, তো এখানে বলছে কি ধান এবং গম না, ধরো উপরে হচ্ছে ধান, এই হচ্ছে ধান, এই হচ্ছে গম, এইটাকে বলে হচ্ছে উৎপাদন সমানরেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। এখন শেষ নাকি? না, শেষ না। এখন কি করবো আমরা? দেখো ধান উৎপাদন কত হয়েছে, দেখো 16, 10 এবং 0 মণ যখন হয় তখন গম উৎপাদন হয় 0, 10 এবং 16 মণ, তাই না? তার মানে হচ্ছে 0, 10, 16, 0, 10, 16। ওকে, চিত্রটা কিন্তু হয় নাই আমার, বুঝছো? চিত্রটা হয় নাই। এই চিত্র আঁকার জন্য তোমাকে ছোট্ট একটা ট্রিক্স খাটাইতে হবে আগে, সেটা আগে দেখে নাও। চিত্র তো আমি আঁকে ফেলেছি, তাই না? এগুলো আমার হয় না। দেখতে পাচ্ছ বোর্ড দেখা যাচ্ছে? দেখো আমি সর্বোচ্চটা লিখছি এবং সর্বনিম্নটা লিখছি। দেখো সর্বোচ্চ ধান কতটুকু উৎপাদন হয়, দেখো 16, এবং সর্বোচ্চ গম কতটুকু উৎপাদন হয় বলো তো? 16। এখন আমরা যেটা করব, যেহেতু তোমার এখানে 3টা পয়েন্ট আছে 16, 10 এবং 0, এবং তোমার গমও আছে তোমার 0, 10 এবং 16। দেখো গম উৎপাদনটা দেখো, গম উৎপাদন আছে তোমার 0, 10 ও 16, তাই না? তাই তো? জি। তোমরা কি আমার মনিটর দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। আমার বোর্ড দেখা যাচ্ছে? বোর্ড মানে আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না? ফাইন। আচ্ছা, তাহলে দেখো এখানে 0, 16, তাহলে আমাদের বাকি আছে কি 10, তাই না? ধান যখন 10 হয় গমও তখন 10 হয়। দেখো ধান যখন 10, মাঝখানে আছে গমও 0, 10, 16, তার মানে গম এবং ধান 10, 10 এক সময় হয়, তাই না? ধান যদি 10 কেজি উৎপাদন করো, গমও তুমি 10 কেজি উৎপাদন করবে। এই ক্ষেত্রে এইভাবে ভাষা দিবা, তাহলে 10, 10। এবার দেখো এটার অর্থ, এটার ব্যাখ্যা কিভাবে দিবা? আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যখন সালামত সাহেব তোমার 0 কেজি গম উৎপাদন করে, তখন সালামত সাহেব 16 কেজি ধান উৎপাদন করে। আবার যখন সালামত সাহেব 0 কেজি ধান উৎপাদন করে, তখন সে 16 কেজি গম উৎপাদন করে। কিন্তু যখন সালামত সাহেব যখন তোমার ধান উৎপাদন পরিমাণ বাড়িয়ে 10 কেজি করে, তখন সে গম উৎপাদনের পরিমাণ তাকে কমাতে হয়, সে 10 কেজি গম উৎপাদন করে। ঠিক একইভাবে যখন সে ধান আরো 16, সে যদি 16 কেজি ধান উৎপাদন করে, তখন তাকে আবারও গমের উৎপাদন কমিয়ে 0 কেজিতে নামিয়ে আনতে হয়। অর্থাৎ এইখানে সালামত সাহেবের ধান এবং গম উনি যাই উৎপাদন করুক, যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই রেখার উপর যেই বিন্দুতেই অবস্থান করুক, এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এবং এই রেখার উপর প্রত্যেকটি বিন্দুকে আমরা বলি হচ্ছে দক্ষ বিন্দু। এখানে তুমি চিত্র আঁকার পরে চিত্র সংশ্লিষ্ট 2-1টা লাইন লিখবা, যেটা তোমার হচ্ছে নাম্বার পেতে সহায়তা করবে। আমি আবারও বলতেছি, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, সবাই লেখা যদি একই রকম হয়, নিজস্বতা যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবা না। দিস ইজ ফর শিওর। বইয়ে আছে মাসুম আলীর বই, সবাই একই লেখা লিখবা, আমি কিন্তু তোমাদের মার্কস ওভাবে দিব না, এটা খুব স্বাভাবিক। আবার সবাই তোমার হচ্ছে আবার ভুলভাল লিখবা না, তোমরা যা বুঝবা বই থেকে তা নিজের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখবে, এবং প্রয়োজনে 2-1টা বই যদি দেখতে পারো খুব ভালো হয়। এই কারো কোনো প্রশ্ন আছে এই 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 নির্দেশক নিয়ে? বলো আমাকে, কারো কোনো প্রশ্ন? হ্যালো, ওকে। 3 নাম্বার বলছে স্যার একটা কোশ্চেন স্যার। বলো 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 স্যার একটা কোশ্চেন স্যার, চিত্র স্যার ধান আর গমের পরিমাণ কি সবসময় এক থাকতে হবে?
না 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 না, এক থাকতে হবে মানে এটা দিছি আর কি, উদ্দীপক উদ্দীপক যেরকম দিছি এভাবে আমরা লিখছি। এটা এক থাকবে কিভাবে? এটা কখনোই, এটা দিছে তোমাদের সুবিধার জন্য, এই বয়সে যেন তোমরা বুঝতে কষ্ট না, এই জন্য এটা দিছে, বুঝছো? এটা এরকম, এটা কি কখনো, এটা তো কাল্পনিক একটা ডাটা দিছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ এবং সম্পদের অপূর্ণ ব্যবহার। আচ্ছা, এটা অলরেডি অনেকবার দেখাইছি, তোমরা জানো যে এইটা থেকে দেখাবা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি কোনো বিন্দু থাকে এটাকে আমরা বলি হচ্ছে অদক্ষ বিন্দু, বাইরে যদি কোনো বিন্দু থাকে এটাকে আমরা বলি হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, এবং উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটি বিন্দুকে বলে দক্ষ বিন্দু। এটা কি তোমরা জানো না, এখন শুনলা? এটা শোনো নাই আগে? স্যার এখন শুনলাম। জি স্যার। শুনছো তো? অবশ্যই শোনো, উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে ভিতরে যদি কোনো বিন্দু অবস্থান করে এটাকে বলে হচ্ছে অদক্ষ বিন্দু, বা এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার হয়েছে। কেমনে বুঝলাম? কারণ হচ্ছে যদি তুমি এখানে উৎপাদন করো, খেয়াল করো, তুমি এখানে না উৎপাদন করো না, এই বিন্দুতে উৎপাদন করছো, এর অর্থ হচ্ছে তোমার অনেক সম্পদ অযথা পড়ে আছে। দেখো, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি। ধরো এখানে তুমি উৎপাদন করছো এই বিন্দু, তার মানে অনেক সম্পদ তোমার অযথা পড়ে আছে না, এই পুরা খালি অংশটা তোমার সম্পদ পড়ে আছে। তার মানে হচ্ছে যেই পরিমাণ সম্পদ তোমার দেশে আছে সেই পরিমাণ সম্পদ তুমি যথাযথভাবে ব্যবহার করতে পারো নাই। এই অবস্থায় বেকারত্ব বাড়বে, দেশে মন্দা অবস্থা বিরাজ করবে। আবার একটা বলা হয়েছে এখানে অর্জনযোগ্য বিন্দু হচ্ছে এটা। কেন? কারণ আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। এখন মজার বিষয়টা হচ্ছে তোমার কি এই পরিমাণ সম্পদ আছে যে তুমি এই পয়েন্টে যাবা? দেখো তো, এই বিন্দুতে যাওয়ার মতো সম্পদ তোমার দেশে আছে বলো তো? না। কেন নাই? কারণ এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে তোমাকে সবসময় উৎপাদন করতে হবে, এর বাইরে তুমি যাইতে পারবা না। যদি তোমাকে বলে তোমার কাছে আছে 100 টাকা, তোমাকে যদি বলে 200 টাকার জিনিস কিনে আনো, তুমি পারবা? না স্যার। তার মানে হচ্ছে তোমার যে ক্যাপাসিটি, তোমার যেই সম্পদ আছে তার তো নির্দিষ্টতা আছে, তার বাইরে তুমি যেতে পারবা না। যেই বিন্দু তোমার বাইরে অবস্থান করতেছে এটাকে আমরা বলি হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, বা এটাকে বলে আনঅ্যাটেনেবল পয়েন্ট। এরপরে মাথায় রাখবা উৎপাদন সম্ভাবনা রেখার উপরে প্রত্যেকটা বিন্দুকে বলে দক্ষ বিন্দু, মানে যেই পরিমাণ সম্পদ তোমার দেশে আছে সেই পরিমাণ সম্পদকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারছো। এজন্য উৎপাদন সম্ভাবনা রেখার উপর স্থিত প্রত্যেকটা বিন্দুকে, এই মনিটর দেখা যাচ্ছে? বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই নাকি সমস্যা হচ্ছে? জি স্যার। ওকে, উৎপাদন সম্ভাবনা রেখার উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটি বিন্দুকে বলা হয় তোমার হচ্ছে দক্ষ বিন্দু, বা এখানে এটাকে পূর্ণ নিয়োগ বিন্দুও বলে। এই মানে এটা কেন দক্ষ বিন্দু? কারণ তোমার দেশে যেই পরিমাণ সম্পদ আছে তা তুমি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছো, তা না হলে তুমি উৎপাদন সম্ভাবনা রেখা টাচ করতে পারতা না। যেহেতু তুমি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করতেছো, টাচ করতে পারছো পয়েন্টগুলা, সুতরাং এটা দক্ষ। এই এখন আমি আবারও বলতেছি, আমি যা বলছি বইয়ে তোমাদের অলমোস্ট তাই লেখা আছে, তবে তোমরা চেষ্টা করবা তোমরা যেন খাতাতে থাকো, মানে আমি যেন বুঝতে পারি এটা তোমার খাতা, এটা বইয়ের লেখা না। একটু নতুনত্ব রাখার চেষ্টা করবা। তুমি তো আর বানায় লিখতে পারবা না, বা সম্পূর্ণ নতুন তো কারো দ্বারা লেখা সম্ভব না। আমি বলতে চাচ্ছি ভাষার যে চয়ন ক্ষমতা বা শব্দের যে দক্ষতা সেটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে, বুঝছো? সবাই এক লেখা লিখলে আমি নাম্বারটা দিব কোথায়, বুঝছো না? এরপরে দেখো, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো তো আমাকে? যারা আছো তোমরা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আর এই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো, তোমরা কয়েকটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইও, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? কয়েকটা স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ পার্টিসিপেন্টের সকল পার্টিসিপেন্ট নিয়ে আমি সব কয়েকটা ইয়া পাঠাইও, বুঝছো? আমি কি বোঝাতে পারলাম? এই বুঝতে পারছো? ফাইন ফাইন। তোমরা কয়জন আসছো বলো তো? মাত্র 11 জন আসছো? আরে দুনিয়ারে কিছু বলার নাই, সবাই ঘুমায়। সবাই ঘুমায় না? আচ্ছা, আমি আর কি বলবো, খালি আমি ঘুমাই না আর কি, যা বুঝলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি এটা বলি, দেখো 4 নম্বর এটা দেখো, শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা। এই দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, কারণ হচ্ছে তুমি দেখো ধান এবং গম দুটোই কিন্তু তোমার হচ্ছে কৃষি পণ্য, তাই না? মোটামুটি ধান কি, ধান থেকে চাইলে, গম কি, গম থেকে আটা হয়, দুইটাই কি তোমার হচ্ছে অলমোস্ট কৃষি পণ্য। বাট তোমার এই উদ্দীপকে যেহেতু তোমার হচ্ছে তোমরা এই জিনিসটা যেটা করবা, ধরো তোমার দেশ কৃষি প্রধান দেশ আমরা ধরি, তার মানে হচ্ছে এই মনোযোগ দিয়ে দেখো, ধরো তোমার দেশ, এক সেকেন্ড দাঁড়াতে, এক সেকেন্ড।
কি রে স্যার তুই আশিস অ্যাপল সাইজ ক্রিম কিনছিস নাকি? আমার বাসায় বই আছে অলরেডি অনেকগুলো, আমি বাসা থেকে লিখতেছি কি না কি করবো। বাপ, আর তার আমার দিয়ে যায় যে টাকা যেত যা দি। কত? ক্রিম কত নিস? আমি কি না, 8 আমার এমজি আব্বু কাজ করে তো, পুরো এক প্যাকেট কিনে নিয়ে আই, তারপর ওখান থেকে লিখি। এটা কত এমজি? 800 এমজি না 1000 এমজি? কিসের? আচ্ছা, হয়তো রেকর্ডিং হচ্ছে, চুপ থাক। সুই স্যার পড়াই দিচ্ছে। তো স্যার কে স্যার একটা কোশ্চেন করে দরকার ছিল, খাতায় কি করে দিব। কি রে, আবি না ছিল হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার। দেখো, স্যার হ্যাঁ, দাঁড়া- একটা কোশ্চেন ছিল বলো 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 বলো। স্যার। বলো। খাতার মধ্যে স্যার মার্জিনটা কি পেন্সিল দিয়ে করবো নাকি বাস দিতে হবে? বুঝি নাই, আবার বলো। বুঝি নাই। খাতা যে মার্জিন করবো ওটা কি স্যার বাস করবো নাকি পেন্সিল দিয়ে করতে হবে? যেভাবে খুশি করো। Assignment-এ অ্যাসাইনমেন্টে পেন্সিল দিয়ে করলে ভালো। পেন্সিল দিয়ে এটা শোনো, দেখতে যেন সুন্দর লাগে। মাথা রাখবে, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় Okay. পাঠাবো। আমরা তো মার্কিং করবোই। আমরা মার্কিং করার পরে লিখে দিব হ্যাঁ। যে কি কারণে তুমি এত পাইছো, বুঝছো? প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমাদের কমেন্টস থাকবে যে এইটা কেন তুমি এরকম করছো, এই জন্য তোমাকে এত দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নেই মন্তব্য থাকবে, বুঝছো? কালার পেন তো ইউজ করা যাবে না। তুমি আরে দূর, যেভাবে ইউজ করো করো যেন সুন্দর লাগে, বুঝছো? আর ওই পরিষ্কার করে নির্দেশনা তো লিখবা। আছে স্যার। আচ্ছা, প্রত্যেকটা পেজে শুধু একটা করে প্রশ্ন লিখতে হবে না, পরে পেজে যাওয়া যাবে না? ওয়েট ওয়েট, নির্দেশনা কি আছে বলো তো? কালার পেন ইউজ করা যাবে না, এটা নির্দেশনা আছে না? জি স্যার, পেন্সিল আর কালো কলম দিয়ে লিখতে হবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে লিখবা। তাহলে ওই যে সবকিছু কালো করে লিখতে বর্ডারটা পেন্সিল দিয়ে ইয়া করে দিও আর কি। স্যার বুঝছো? আরেকটা কথা হলো যে প্রত্যেকটা পেজে শুধু একটা করে লিখতে হবে, বাকি পরে পেজে যাওয়া যাবে না? না না, লেখা যাবে না? পরের পেজে তুমি মানে ওয়ান সাইড লিখবে, এক সাইড। অ্যাসাইনমেন্ট এক সাইডে লেখে। ওকে স্যার একটা যদি আমাদেরকে প্রথম পেজের, হ্যাঁ, এই যে দেখো, আমাকে দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে এটা আমাদের একটা পেজ, হ্যাঁ, দেখতে পাচ্ছ? এক পাশে লিখবা। জি স্যার। ধরো এইখান থেকে লিখলা, এই পাশে আর লিখবা না, এটা খালি রাখবা। প্রত্যেকটা পৃষ্ঠায় এক সাইড। আর কভার পেজের যে বিষয়টা, কভার পেজটা তোমাদের গ্রুপে আজকে দেওয়া হবে, সবাই একই কভার পেজ ইউজ করবা, বুঝছো? ওইটা বাইরে থেকে প্রিন্ট করে 10-12টা ফটোকপি করে রাখবা, ওইটাই শুরুতে দিবা, ওখানে সবকিছু দেওয়া থাকবে, আজকে পেয়ে যাবো। আচ্ছা, আমি এটা একটু বলি। দেখো, শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সমমানের রেখা, তাই তো? দেখো, ধরো তোমার দেশ যদি শিল্প প্রধান দেশ হয়, মনে করো বাংলাদেশ শিল্প প্রধান দেশ, ঠিক আছে? বাংলাদেশ কি প্রধান দেশ মনে করো? জি স্যার। শিল্প প্রধান দেশ। শিল্প প্রধান দেশ। ধরো বাংলাদেশের শিল্প প্রধান পণ্য মনে করো তোমার হচ্ছে ধরো কি বলবো, মনে করো তোমার একটা পণ্য বলো, ধান তো ঠিক আছে, ধান হচ্ছে তোমার কৃষি প্রধান পণ্য। ধরো এটা হচ্ছে, আচ্ছা এভাবে লেখো যে এগ্রি, এগ্রি মানে কৃষি পণ্য, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প পণ্য। বাংলাদেশ যদি কৃষি পণ্য উৎপাদনকারী দেশ হয় বা কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের যদি ইচ্ছা থাকে বা বাংলাদেশ বেশি কৃষি পণ্য উৎপাদন করতে চায়, বাংলাদেশ এই জায়গাতে উৎপাদন করবে, মানে এই বিন্দুতে মনে করো। আর তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের, তোমার যে দেশে যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ডিমান্ড বেশি থাকে বা তোমার দেশের মানুষ যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বেশি উৎপাদন করতে চায়, সেই ক্ষেত্রে তারা এইখানে উৎপাদন করবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? মনোযোগ দিয়ে দেখো, এটা কৃষি, এটা শিল্প পণ্য, তাই তো? দেখো, যদি তোমার দেশ কৃষি নির্ভর দেশ, তোমার দেশ হ্যাঁ কৃষি প্রধান দেশ, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে কি করবা বলো তো তুমি? সেই ক্ষেত্রে তুমি এই পয়েন্ট উৎপাদন করবা। কৃষি প্রধান যদি দেশ মানে তুমি কৃষি পণ্যটা বেশি উৎপাদন করবা, শিল্প পণ্য কম উৎপাদন করবা। আর তোমার দেশ যদি শিল্প প্রধান দেশ হয়, তাহলে সে এইখানে উৎপাদন করবে, কারণ তোমার দেশটা শিল্প প্রধান দেশ। তাহলে শিল্প পণ্য বেশি উৎপাদন করবা, কৃষি পণ্য কম উৎপাদন করবে। এই বুঝছো বিষয়টা? হ্যালো, জি স্যার। এখান থেকে শোনো, এটাতে লেখার অনেক স্কোপ আছে, কারণ এটার মাধ্যমে তুমি যদি চাও সুযোগ পেয়ে ধারণাও তোমরা ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা, যদি তোমরা চাও, বুঝছো? তোমরা একই চিত্রে ব্যাখ্যা করতে পারবা। কিভাবে দেখো, মনে করো একটা চিত্র দিলা, ধরো যদি একটা দেশ কৃষি প্রধান দেশ হয়, সে এখানে উৎপাদন করবে। যদি একটা দেশ শিল্প প্রধান দেশ হয়, সে এখানে উৎপাদন করবে। এখানে উৎপাদন করলে তার কৃষি পণ্য কমিয়ে এখানে উৎপাদন করতে হবে। আবার কৃষি প্রধান যদি দেশ হয়, সে এখানে উৎপাদন করবে, তখন তাকে শিল্পের পণ্যের পরিমাণ কমিয়ে এখানে উৎপাদন করতে হবে।
এভাবে তোমরা এটা ব্যাখ্যা করবা। আমি কি বোঝাতে পারছি? এই ইয়াশ, এই পলাশ বুঝছো, জুবাইর বুঝছো? আচ্ছা, এরপরে লাস্টেরটা আসলে তোমাদের জন্য নিজেদের সবাই মাথা থেকে লিখবা, এটা বইয়ে কিছু পাবা না। এতক্ষণ ধরে তোমরা যা আলোচনা করবা তার ভিত্তিতে তোমাকে লিখতে হবে যে উৎপাদন সমানরেখার অর্থনৈতিক তাৎপর্য তোমাকে বিশ্লেষণ করতে হবে। এটার মধ্যে আমি কোনো পরামর্শ দিব না, এটা তোমরা তোমাদের মতো লিখবা। ইট ইজ অল ফর ইউ। এটা তোমরা নিজেরা, ইটস অল অ্যাবাউট ইউ। তোমরা যা বোঝো, যেভাবে বোঝো, যা বুঝবা তা এখানে তোমরা লিখবা। এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? এতক্ষণ যা দেখবা তার উপর নির্ভর করতেছে। তারপরে আমি তোমাদেরকে একটু বলতে পারি, মনে করো 2-3টা আমি কথা বলি। সেটা হচ্ছে যেমন উৎপাদন সমানরেখা দ্বারা সমাজে স্বল্পতা বা সীমিত সম্পদের প্রশ্নটি সুষ্ঠুভাবে অনুধাবন করা যায়, কিছু কথা বইয়ে লেখা আছে। তারপরে এই রেখার সাহায্যে সমাজে উৎপাদন নির্বাচন করার ব্যাপারেও ধারণা লাভ করা যায়। আবার এভাবে বলা যায় অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ এবং তার সমাধানের ক্ষেত্রে উৎপাদন সমানরেখা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া মৌলিক অর্থনৈতিক, আমি তোমাদের ধারণা দিচ্ছি কিভাবে লিখবা। এছাড়া মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর প্রথমেই আছে কি উৎপাদন করা হবে। সুতরাং তোমাদেরকে যদি মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোকে ঠিকমতো চিহ্নিত করতে হয় তাহলে অবশ্যই তোমাকে অর্থনৈতিক কি বলে উৎপাদন সমানরেখা ধারণা তোমার থাকতে হবে। আমার মনে হয় আর কোনো কিছু জানার তোমাদের দরকার নাই, তোমরা মোটামুটি লিখতে পারবা। মাথায় রাখবা তোমাদের প্রশ্নগুলো বুঝছো, এই যে 5টা যে সংকেত দেখছো না পলাশ, এই যে 5টা যে সংকেত দেখতে পাচ্ছ, এই 5টা তোমার এই 5টার প্রত্যেকটা নাম্বার হচ্ছে 4 করে। তোমরা মাথায় রাখবা প্রত্যেকটারই ইকুয়াল ওয়েট 4। সুতরাং খুব মাথা দিয়ে লেখার চেষ্টা করবা, এবং তা না হলে কিন্তু তোমরা সবাই এক ধরনের মার্কস পেয়ে যাবে যদি বই থেকে সবাই লেখো, বুঝছো? এজন্য আমার অনুরোধ থাকবে, বই তো অবশ্যই থাকবে কিন্তু নিজের যেন সক্রিয়তাটা থাকে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে ওকে বাই। হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।